ধারকত্ব। ওকে, ধারকত্ব। হোয়াট ইজ ধারকত্ব? ধারকত্ব বিষয়টা হচ্ছে, মনে করো তুমি এখানে একটা পাত ধারক নিছো, মানে পাত বলতে দুইটা ধাতব পাত নিছো, ঠিক আছে? ধাতব পাত নিছো, তাদেরকে তুমি একটা ভোল্টেজের মাধ্যমে সংযুক্ত করছো, তো এর মধ্যে একটা পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট বিশিষ্ট যে কোনো পদার্থ তুমি নিতে পারো, অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ হতে পারে গ্লাস, হতে পারে অ্যাম্বার, হতে পারে তুলা, এরকম মানে যারা মানে তড়িৎ প্রবাহকে একদম প্রভাবিত করবে না, কিন্তু সে আধানকে ধরে রাখতে পারবে, চার্জকে ধরে রাখতে পারবে, চার্জ ধারক। দেখো, চার্জ ধারক আর চার্জ পরিবাহী কিন্তু এক বিষয় না। আমি আবারও আগেও বলেছিলাম, চার্জ পরিবাহী আর চার্জ ধারক এই বিষয়টা কিন্তু দুইটা একই না, মানে দুইটাকে একই বলা যাবে না সবসময়। যারা চার্জ ধারণ করে তারা যে চার্জ পরিবহন করবেই এটার কোনো গ্যারান্টি নেই। যেমন গ্লাস, কাঁচ, কাঁচ কিন্তু চার্জ ধারণ করতে পারে, কাঁচের মধ্যে তুমি চার্জকে জমা রাখতে পারো, কিন্তু একটা কাঁচ দণ্ড কখনোই মানে কারেন্ট কি করবে না, ইলেকট্রন বা চার্জ পরিবহন করবে না, সে কিন্তু পরিবাহী না। তো সে ধারণ করতে পারে, পরিবহন করতে পারে না। তাহলে আমরা এরকম একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা কি মানে যে কোনো একটা ম্যাটেরিয়াল এখানে ইউজ করব, যেখানে কিউ পরিমাণ চার্জ জমা সে রাখতে পারবে, এবং এই কারণে এখানে ভি ভোল্টেজ তৈরি হবে, বা ভি ভোল্টেজ দেওয়ার কারণে এখানে কিউ পরিমাণ চার্জ জমা হবে। ঠিক আছে, এখানে কিউ পরিমাণ চার্জ জমা হবে। তাহলে ভি বিভবে আধান কতটুকু জমা হয়, কিউ পরিমাণ। একক বিভব পার্থক্য তৈরি করতে কি পরিমাণ চার্জ লাগবে, কিউ বাই ভি। একক বিভব পার্থক্য তৈরি হবে যে চার্জের উপস্থিতির কারণে বা যে চার্জ ধারণ করার কারণে, তাকে বলা হয় ধারকত্ব। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে কি বড় হাতের দিতে পারো, ছোট হাতের দিতে পারো, অ্যাজ ইউ উইশ। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইজ ইকুয়াল টু কি, সি মানে হচ্ছে ধারকত্ব। তার মানে আমি আবার একটু বিষয়টা বলি, একক বিভব ওয়ান ভোল্টেজ তৈরি করতে চাচ্ছ, বা ওয়ান ভোল্টেজ বিভব পার্থক্য থাকার কারণে এইখানে আমার দুইটা পাতের মাঝে যে পরিমাণ চার্জ ধারণ করবে সেইটাকে বলা হবে ধারকত্ব। সে কতটুকু ধারণ করতে পারে। প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, কেন? কারণ এটাকে আমি প্লাস চার্জের সাথে যুক্ত করছি, এটাকে আমি মাইনাস চার্জের সাথে যুক্ত করছি। সেটা কি বুঝতে পারছি? জি। ওকে, তাহলে এই বিষয়টা হচ্ছে আমার মানে এই সিস্টেমটাকে, এই পুরা যে আমার যে সিস্টেমটা আমি তৈরি করলাম, এটাকে আমি বলতেছি ধারক। এটাকে বলতেছি আমি ধারক। তাহলে এই ধারকের যে বৈশিষ্ট্যের কারণে সে এটা কি করতে পারে, চার্জকে কন্টেইন করে রাখতে পারে, ধরে রাখতে পারে, এই ধর্মটাকে বলা হচ্ছে ধারকত্ব। ধর্মটাকে বলা হচ্ছে ধারকত্ব। আমরা এবার তাহলে ধারক কাকে বলে? দুটি পাত, দুটি ধাতব পাতের মধ্যবর্তী কি পরাবৈদ্যুতিক পদার্থ রেখে আধান রূপে, কি রূপে, আধান কিউ, আধান রূপে শক্তি সঞ্চয় করার পদ্ধতিকে আমি আবারও বলতেছি, দুটি ধাতব পাতের মধ্যবর্তী স্থানে, দুটি ধাতব পাতের মধ্যবর্তী স্থানে এই পরাবৈদ্যুতিক পদার্থ, এটা কি পদার্থ, পরাবৈদ্যুতিক। এখন পরাবৈদ্যুতিক কিন্তু বাতাসও হতে পারে, কিছু যদি নাও রাখো, বাতাস রাখো, বাতাসও কিন্তু একটা পরাবৈদ্যুতিক পদার্থ। পরাবৈদ্যুতিক পদার্থ রেখে আধান রূপে যে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে এর মধ্যে, আধান, আধান রূপে কি সঞ্চয় করব আমি, শক্তি। এখন চলে আসলো শক্তি, শক্তির ম্যাটার চলে আসলো, শক্তি সঞ্চয় করার রূপ। তাহলে এখানে আমার শক্তি কোথায়, এই যে ভোল্টেজ, ভোল্টেজটা কি, শক্তি না? ভোল্টেজটা কি, শক্তি। আবার এই ধারক কি পরিমাণ শক্তি ধারণ করতে পারে, এটারও একটা সূত্র আছে, আমরা আসবো, ধীরে ধীরে আসবো। তাহলে ধারকের এই ম্যাটারটা বুঝছি। ধারক বিভিন্ন রকম হতে পারে, ধারক বিভিন্ন রকম হতে পারে। আমরা এখন কয়টা ধারক নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, তো আমাদের আজকের এই জায়গার আলোচনার বিষয়টা হচ্ছে অভ্যন্তরীণ গোলকীয় পরিবাহী ধারকত্ব। তাহলে একটা ধারক আছে, এই ধারকের অভ্যন্তরে আমাদের কি বের করতে হবে? এই ওকে, দেখো কি বলেছে এখানে, ধরা যায় কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোন মাধ্যমে ও কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের কোন একটি গোলক পরিবাহী যার মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে। কি হইলো, কে গেল কে আসলো? ভাইয়া আমার নেট কানেকশন চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন কি বলা হয়েছে আবার দেখেন, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মানে একটা কে একটা যে কোনো একটা মাধ্যম, আমরা তো শুধুমাত্র শূন্য মাধ্যম নিয়ে আলোচনা করলে হবে না, যে কোনো একটা মাধ্যমের কথা চিন্তা করলাম, কে একটা মাধ্যম, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম, এখানে ও কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হয়েছে, পরিবাহী গোলক। পরিবাহী গোলক বলতে এই গোলকের মধ্যে মানে এই ধাতব গোলক হইতে পারে এটা, বা যে ধাতবই হবে সাধারণত, পরিবাহী যেহেতু, তাহলে এটার মধ্যে চার্জ কি করতে পারে, কন্টেইন করতে পারে এবং সে চার্জ পরিবহনও করতে পারে। কি পরিমাণ চার্জটা প্রদান করা হলো, এতে পরিবাহী পৃষ্ঠে ভি বিভবের সৃষ্টি হবে। তাহলে তুমি কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ আধানটা তুমি এই গোলকের ভিতরে দিচ্ছ, দেওয়ার কারণে এ ভি বিভব পার্থক্য, সরি ভি ভোল্টেজ, ভি বিভব সম্পূর্ণ হয়েছে। আধান থেকে বিভব কতটুকু হচ্ছে ভি পরিমাণ, তাহলে 1 কুলম্বের জন্য কতটুকু হবে, 1 কুলম্বের জন্য হবে, কোনটা লিখছি সরি, ভি বিভব পার্থক্য। পার্থক্য হয়েছে কেন, বা ভি বিভব বিশিষ্ট হয়েছে কেন, কিউ পরিমাণ আধানের উপস্থিতির কারণে। তাহলে 1 ভোল্টেজ হবে কখন, কিউ বাই ভি, এটাকে আমরা কি বলতেছি, সি। ওকে, এটাকে আমরা বলতেছি সি। তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন অভ্যন্তরীণ গোলকীয় পরিবাহী ধারকত্ব, তাহলে এই গোলকের জন্য আমাদের ধারকত্ব কত হবে সেটা এখন আমাদেরকে ডিটারমিন করতে বলছে। তাহলে দেখো এখন পরিবাহীতে চার্জ সমভাবে পৃষ্ঠে কি আছে, ছড়াই আছে, তবে তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো গোলকের পৃষ্ঠ হতে লম্বভাবে নির্গত হয়, বলরেখাগুলোকে পিছনের দিকে বাড়ালে মনে হবে কেন্দ্র থেকে আসতেছে। কাজে চার্জিত এই গোলকের কেন্দ্র হতে বলরেখাগুলো বের হচ্ছে মনে হচ্ছে গোলকের কেন্দ্রে ও এবং কিউ পরিমাণ চার্জ কল্পনা করলে ওই চার্জ হতে বলরেখাগুলো একইভাবে নির্গত হবে। আচ্ছা, বুঝলাম, ওকে বুঝলাম, বেসিক্যালি কিউ। আচ্ছা দেখো এবার এখন আমাদের সার্কেল কোথায়, মনে করো এটা আমাদের একটা ধাতব পরিবাহী গোলাকার, এর ভিতরে কি আছে, কিউ পরিমাণ চার্জ আছে। কিউ পরিমাণ চার্জ কোথায় আছে, সমস্ত জায়গায় ছড়াইয়া ছিটাইয়া আছে, ইউনিফর্মলি। ইউনিফর্মলি মানে সমভাবে, মানে কোথাও চার্জের ঘনত্ব বেশি, কোথাও চার্জের ঘনত্ব কম, বিষয়টা এরকম না, সব জায়গায় চার্জের ঘনত্ব সমান মানে আছে, সমান মানে চার্জের ঘনত্ব আছে। ওকে, আচ্ছা, এখন এখানে যে চার্জগুলো আছে এই চার্জগুলোর জন্য তড়িৎ বলরেখা সৃষ্টি হবে। কি বলরেখা সৃষ্টি হবে, তড়িৎ বলরেখা, তাই তো? আচ্ছা, তা আমরা জানি যে কোনো একটা চার্জ থেকে, কোনো একটা বিন্দু আধান থেকে বলরেখাগুলো সবসময় লম্বভাবে নির্গত হয় এবং লম্বভাবে প্রবেশ করে, এটা কি আমরা জানি? বলরেখার বৈশিষ্ট্য আমি পড়াইছিলাম তোমাদেরকে, যে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয় এবং লম্বভাবে প্রবেশ করে, এই কারণে কেউ কাউকে কি করে না, ছেদ করে না, এটা কি আমরা জানি?
তোমরা কেউ জি কথা ভাইয়া বলছো? জানি তো। হ্যাঁ জানি ভাই, আমার নেট ডিস্টার্ব করতেছে বাসা আসার পর থেকে। আচ্ছা, আমি বুঝলাম না আসলে বাংলাদেশে কি কোথাও ভালো নেট কানেকশন নাই? আমি যেখানেই যাই সেখানেই নেটে ডিস্টার্ব। ভাইয়া আমাদের বাড়িতে ফোন করার মতো কোনো নেট থাকে না, এরকম অবস্থা। শুধু ওয়াইফাই দিয়ে এখন কিছুটা চালানো যাইতেছে। ওয়াইফাই মনে হয় স্পিড অনেক স্লো করে রাখছে, মানে সব জায়গায় দেখি সমস্যা। কিছু দেখতে গেলে কতক্ষণ গুতাই গাতাই দেখা লাগে। হ্যাঁ, এইসব কথা বলিও না, বিএনপি সরকারের বদনাম হবে। হ্যাঁ, ইয়া তো কি জানি, নুসরত তো ভোট দিছে আবার বিএনপি কে। আর তুমি যদি এসব কথা বলো, জি ভাইয়া। তুমি বিএনপি কে ভোট দিছো না? হ্যাঁ, এখন যদি এসব কথা বলো তাহলে তো সমস্যা। আচ্ছা, এই যে আমাদের বলরেখাগুলো বের হচ্ছে, তাই না? লম্বাভাবে বের হবে। তো এই বলরেখাগুলোকে যদি আমরা পিছন দিকে এক্সটেন্ড করি, অ্যাকচুয়ালি পিছন দিকে কি করি, বর্ধিত করি, তাহলে আমরা দেখব বলরেখাগুলো সবগুলো কেন্দ্র থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়। যদি আমার মনে একদম বরাবর কেন্দ্রে যায় নাই, জিনিসটা আঁকতে পারিনি এইভাবে, কিন্তু মনে হবে এরা একদম সেন্টার থেকে কি হবে, নির্গত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে? যেহেতু বলরেখাগুলোকে যখন আমরা পিছন দিকে কি করব, বর্ধিত করব, তখন এগুলো সবাই কেন্দ্রে এসে কি হবে, মিলিত হবে। তখন আমাদের মনে হবে যে সবগুলা বলরেখা কেন্দ্র থেকে কি হচ্ছে, নির্গত হচ্ছে। যেহেতু কেন্দ্র থেকে নির্গত হচ্ছে, তাহলে আমি ধরেই নিতে পারবো যে এই কেন্দ্রের মধ্যেই টোটাল কিউ পরিমাণ চার্জ ধরে নিতে পারি। ওকে, টোটাল কিউ পরিমাণ চার্জ ধরে নিতে পারি। যেহেতু এই গোলকের ব্যাসার্ধ আর, এই গোলকের ব্যাসার্ধ কত, আর, এই যে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমার গোলকের বিভবের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এখন শুধু এপসাইলন নট হবে নাকি এপসাইলন নট ইন্টু কেও হবে? এও হবে। কেও হবে, কিউ বাই আর। এই তো আমার বিভবের সূত্র, তাই তো? আমার এফ এর সূত্র ছিল এটা, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। ই এর সূত্র ছিল এইটা, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর আমার ভি এর সূত্র ছিল এইটা, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। মনে পড়ে কি? জি। হুম, মনে পড়ে। ভি, এই যে ই ইজিক্যাল কি ভিডি নাকি ভি ইজিক্যাল টু ইডি, ভি ইজিক্যাল টু ইডি, সরি, এই যে, তাই না? বা ভি আর, যাই লেখো, ই আর নেই দূরত্ব। তাহলে এখনো ভি ইজিক্যাল টু এটা পেয়ে গেলাম। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম সি ইজিক্যাল টু, মানে সি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কুলম্ব না কিন্তু আবার, সি মানে হচ্ছে কি, ধারকত্ব। সি ইজিক্যাল টু কিউ বাই ভি। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি ইজিক্যাল টু কিউ বাই সি। বলতে পারি, তাই না? ভিটা উপরে নিয়ে গেলাম, সিটাকে নিচে নিয়ে আসলাম, কিউ বাই সি পাই গেলাম। ওকে, তাহলে এখন আমি এখানে এই ভি এর এখান থেকে পরিবর্তে আবার কি বলছে? বুঝো নাই? আচ্ছা দাঁড়া, এই যে একটু আগে আমি কি বলছি যে ভি বিভব পার্থক্য তৈরি হয় কিউ আধানের হ্যাঁ। কারণে। তাহলে একক বিভব পার্থক্য তৈরি হবে কি, কিউ বাই ভি এর জন্য। একক বিভব পার্থক্য তৈরি হয় যেটার জন্য, সেটাকে আমরা কি বলি, ধারকত্ব। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। পাইয়া দেখি শুনি নাই ব্ল্যাক হয়ে গেছে। আমার ইয়েটা ভাইয়া আমি তো কিছুক্ষণ পর পর ব্ল্যাক। দেখা যায় না। দেখা যায় না। হ্যাঁ, তাহলে আমারও নেটওয়ার্ক প্রবলেম করতেছে, ওয়েট ওয়েট, ঠিক হয়ে যাবে। আসছে, ঠিক আছে এখন?
যন্ত্রণা। এখন এখন দেখতে পাচ্ছ? হুম, হ্যালো, নেট তো ভুল গেছে গা। একটা যন্ত্রণা রে। হ্যালো, হ্যাঁ, এখন শুনতেছি শোনা আপনার যায়। কথা। হ্যাঁ আমার নেট একটু বললো আর কি যে তুমি কি রাগ করলা, তুমি তো আমার সম্পর্কে বদনাম করছো। রাগ করি নাই, তবে হোয়াইট বোর্ড দেখা যাইতেছে না। না না, আমার নেট আমাকে বলছে আর কি, আমি এতক্ষণ ধরে নেটকে গালি দিচ্ছিলাম না, so that's why নেট একটু আমাকে বললো আর কি। একটু নেটটা চলে গেলে দেখো কেমন লাগে। ওকে 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 ওকে, অল ডান। হ্যাঁ, তা আমরা আবার ফিরে আসি এখানে। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম, আমরা কি বলছিলাম যে ভি বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে কিউ আধানের কারণে, একক বিভব পার্থক্য সৃষ্টি হবে কিউ বাই ভি আধানের কারণে। কিউ বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সি ধারকত্ব, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ওকে, তারা দেখি এখনো কথা বলে না, এখন শুনতে পাও না? হ্যাঁ, শুনতে পাই তো। হ্যাঁ, তাহলে কি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক কিনা বলো? বোর্ড তো দেখি স্টপ করে রাখছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ তো, তাই না? ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে আমি এখানে এটা কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি কিউ বাই সি ইজ ইকুয়াল 1 বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর ইন্টু কিউ। কিউ কিউ আমি কি করে দিতে পারবো, কিউ কিউ আমি এখান থেকে কাটিয়ে দিতে পারবো, তাই না? কিউ কিউ কে আমি কাটিয়ে দিতে পারবো, কিউ কিউ কে যদি আমি কাটিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে আমি পাচ্ছি সি ইজ ইকুয়াল টু 4 পাই epsilon naught k into r. This is our equation of কি ক্যাপাসিট্যান্স ধারকত্ব। এই সি কোথা থেকে আসছে, সি আসছে ক্যাপাসিট্যান্স থেকে, মানে ধারকত্ব। বুঝতে পারছি? তাহলে একটি গোলকের মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে ওই গোলকের ধারকত্ব কত হবে, 4 বাই এপসাইলন নট কে আর। আমরা আবার একটু দেখি, আমরা ধরে নিচ্ছি কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট, কে পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট একটি মাধ্যমের মধ্যে আর ব্যাসার্ধের, এই যে আর ব্যাসার্ধের একটি গোলক আছে, যে গোলকের মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, যে গোলকের মধ্যে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি যে ভি বিভব পার্থক্যটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই কিউ পরিমাণ যেহেতু চার্জ আছে, তাহলে এই
গোলকের কারণে ভি পরিমাণ বিভব সৃষ্টি হবে। ভি পরিমাণ কি সৃষ্টি হবে? বিভব সৃষ্টি হবে। তাহলে ভি পরিমাণ বিভব সৃষ্টি হচ্ছে কিউ আধানের কারণে। একক ভোল্টেজ সৃষ্টি হবে কিউ বাই ভি। কিউ বাই ভি মিনস ধারকত্ব। কিউ বাই ভি মিনস ধারকত্ব। তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে বের করে রাখলাম। তাহলে যেহেতু এই গোলকের ব্যাসার্ধ আর, আর এর মধ্যে কিউ পরিমাণ কি আছে? চার্জ আছে। আচ্ছা, এখন গোলকের জন্য থেকে আমরা তো এই সূত্র পাই নাই। আচ্ছা বলো তো, তোমরা জিজ্ঞাসা করো না এই কথা যে এই সূত্র আমি গোলকের জন্য কোথেকে পাইছি? ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ বাই আর। এটা কি গোলকের জন্য ছিল নাকি বিন্দু আধানের জন্য ছিল? বলো। এই যে এই সূত্রটা ভি ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট কিউ বাই আর, এই সূত্রটা কার? কুলম্বের সূত্র একটা না? বিন্দু আধানের জন্য। বিন্দু আধানের জন্য ছিল। তাহলে আমি গোলকের জন্য কেন ইউজ করলাম? কারণ হচ্ছে এই যে আমার এই বলরেখাগুলো গোলক থেকে একটা বিন্দুতে মিলিত লম্বভাবে বের হয়েছে। হয়। গোলক থেকে লম্বভাবে বের হয়। আমি যদি এই বলরেখাগুলোকে পিছনের দিকে এক্সটেন্ড করতে থাকি, তাহলে আমি দেখতে পাবো এরা সবাই কেন্দ্রে এসে কি হচ্ছে? মিলিত হচ্ছে। দ্যাট মিনস আমি বলতে পারি সবগুলো বলরেখা এই একটা বিন্দু কেন্দ্র থেকে কি হচ্ছে? নির্গত হচ্ছে। আমি বলতে পারি এটা, বা আমি এটাকে অ্যাজিউম করে নিতে পারি যে এটা একটা বিন্দু থেকে অ্যাকচুয়ালি এই বলরেখাগুলো নির্গত হচ্ছে। তাহলে যেখান থেকে বলরেখা নির্গত হচ্ছে সেখানে অবশ্যই আধান আছে। যেখান থেকে বলরেখা নির্গত হচ্ছে সেখানে অবশ্যই কি আছে? কিউ আধান। এই যে কিউ আধানটা তাহলে কোথায় আছে? আমি ধরে নিচ্ছি কেন্দ্রে আছে। পুরা গোলকের মধ্যে ইউনিফর্মলি ছড়াই আছে, অথবা এই কেন্দ্রের মধ্যে সে পুঞ্জীভূত আছে। এই কারণে আমি এই বিন্দু আধানের জন্য কি করতে পারি? এই বিভব সূত্রটা লিখতে পারি। তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট কে কিউ বাই আর। ভি ইজ ইকুয়াল টু আমি কিউ বাই সি লিখে দিলাম, কিউ কিউ কাটা, সি ইজ ইকুয়াল টু 4 এপসিলন নট কে আর। শেষ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। জি নেক্সট বুঝছি। নেক্সট তো এখান থেকে আমরা কি দেখতে পাইলাম? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কি সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর দেখলাম। এখানে আমার 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট। দ্যাট মিনস সি ইজ প্রপোর্শনাল টু আর। মানে আমার ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক। যত বড় গোলক নিব ধারকত্ব তত বেশি বাড়বে, যত ছোট গোলক নিব ধারকত্ব তত ছোট হবে। সহজ হিসাব। একটা বড় গোলক নিলে সেটার মধ্যে কি হবে? আধান বেশি থাকবে, ধারকত্ব বেশি হবে, বেশি পরিমাণ চার্জ ধারণ করতে পারবো। গোলকের ব্যাসার্ধ কম হলে ধারকত্ব কম হবে। এটাই বলছে এখানে। সমান্তরাল পাত ধারক, এটাই আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, সমান্তরাল পাত ধারক। তো এখানে গাউসিয়ান সূত্র দিয়ে দেখাইছে যদিও এটাকে, দাঁড়াও দেখি। হ্যাঁ, গাউসিয়ান সূত্রের মাধ্যমে প্রুভ করছে। আমি এটাকে প্রুভ করাই সমস্যা না। এই পৃষ্ঠাটা নিয়ে আসি। ওয়েট। তুমি পিডিএফটা বানাইছো করে ফেলছো কি? দেখা এখন এটাকে সোজা করতে হয় আবার। ওকে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাত ধারক। আমি একটু যেটা দেখাচ্ছি এটা সমান্তরালটা ছিল। দেখো এখানে কি বলছে? দুটি পাত, ধাতব পাতকে পরস্পর হতে সমান দূরত্বে সমান্তরাল স্থাপন করে এদের মধ্যে বায়ু বা অন্য কোনো পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করে সমান্তরাল পাত ধারক গঠন করে। একটু আগে আমি যেটা বলছি, এই একটা পাত, ধাতব পাত, এই একটা ধাতব পাত, এদের মধ্যে আমি যে কোনো একটা পরাবৈদ্যুতিক পদার্থ নিতে পারি, অথবা কি নিতে পারি? বাতাসও নিতে পারি। কারণ বাতাস নিজে একটা পরাবৈদ্যুতিক পদার্থ হিসেবে কি করে? আচরণ করে। তাহলে এভাবে আমি কি করলাম? একটা ধারক তৈরি করলাম। এই যে তারা এটাকে এভাবে দিছে, এভাবে পজিটিভ, এইভাবে দিচ্ছে নেগেটিভ। ওকে, এভাবে দিচ্ছে, এভাবে এটার মধ্যে পজিটিভ চার্জ কিভাবে করছে? পজিটিভ চার্জ ওই যে
একটা ইয়ের মধ্যে যুক্ত করছে আর কি, ব্যাটারির সাথে যুক্ত করছে, তাহলে হয়ে যাবে। ধরি এ দূরত্বে অবস্থিত এ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পরিবাহী প্লেট নিয়ে সমান্তরাল পাত ধারক গঠন করা হলো। তাহলে বলা হয়েছে ডি দূরত্বে এই দুইটা যে পাত ধারক আছে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, একে অপর থেকে ডি সমান্তরাল দূরত্বে অবস্থিত, এবং প্রত্যেকটা পাত ধারকের এই যে ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফলের মান হচ্ছে এ, ক্ষেত্রফলের মান কি এ। ওকে, প্লেট বা ধাতব দুটিকে যদি একটি ব্যাটারির প্রান্ত সংযুক্ত করা হয় তাহলে একটি পাতে কিউ মানে প্লাস চার্জ হবে, আর এটা পাতে মাইনাস চার্জ হবে, যেটা বললাম আমি। তাহলে এটাকে আমি চার্জিত করছি কিভাবে, এটার সাথে আমি একটা ব্যাটারি যুক্ত করছি। কি যুক্ত করছি? ব্যাটারি। ব্যাটারির মধ্যে এখানে দিচ্ছি পজিটিভ চার্জ, এখানে দিচ্ছি নেগেটিভ চার্জ। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হয়েছে, ফ্লো হয়ে এটা পজিটিভ হয়ে গেছে আর এটা নেগেটিভ হয়ে গেছে। ক্লিয়ার? পাত দুটির তুলনায় ডি খুবই ছোট হওয়ায় পাত দুটির মধ্যবর্তী স্থানে ই হবে সুষম। ই বলতে ম্যাগনেটিক ফিল্ড, সরি ইলেকট্রিক ফিল্ড। যেহেতু এখানে খুবই কম ডিস্টেন্সে কাছাকাছি জায়গায় রাখা হয়েছে, তাহলে এখান থেকে এখানে যে তড়িৎ প্রবাহগুলো আসবে, ইলেকট্রিক ফিল্ড আসবে, এরা কেউ কাউকে কি করবে না, বলরেখাগুলো কাউকে ছেদ করবে না, খুবই সুষমভাবে আসবে। ওকে, তারপর বলেছে ধারকটির পাত দুটি সমান আকার এই ক্ষেত্রফল বিশিষ্ট তল দ্বারা আবৃত এইচ উচ্চতা একটি গাউসিয়ান পৃষ্ঠ কল্পনা করি। গাউসিয়ান পৃষ্ঠে যে অংশটি প্লেটের অভ্যন্তরে রয়েছে তার জন্য ই এর ফ্লাক্স হবে 0, কারণ স্থির চার্জ বহনকারী পরিবাহীর অভ্যন্তরের ক্ষেত্রে কি হয়, তড়িৎ ক্ষেত্র 0 হয়। আচ্ছা, পাত দুটি অভ্যন্তরে পৃষ্ঠ হতে অন্য পাতে ফ্লাক্স 0 হবে, কারণ সেই ক্ষেত্রে ই পরস্পর লম্ব। সুতরাং গাউসিয়ান সূত্র থেকে আমরা পাই। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, একটু দেখো, আমি একটু আঁকে আর চেষ্টা করি এটাকে। সাপোজ এটা হচ্ছে আমার দুইটা পাত, এর সাথে আমি কি করলাম, ভোল্টেজ যুক্ত করলাম, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। মধ্যবর্তী দূরত্ব ডি, পুরোটার ক্ষেত্রফল এ। এখন বলা হয়েছে এই যে পাতটা আছে এই পাতের মধ্যে, এই পাতটাতে একটু পুরু আছে, তাই না, পুরুত্ব আছে না, পুরুত্ব আছে, এই পাতটাতে একটু পুরু আছে। পাত মানে তো একটা লাইন না, এটা পুরুত্ব থাকবে। তাহলে ওই পুরুত্বটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, ওই পুরুত্বটাকে ধরে নিচ্ছি এইচ। গাউসিয়ান তল আমরা পড়ছি না, এই যে একটা সিঙ্গেল লাইন বরাবর অনেকগুলো চার্জ থাকলে এখানে একটা গাউসিয়ান তলের সৃষ্টি হয়, এটা তো পড়ছি আমরা, তাই না? কি বলো মা, তোমরা তো কথা বলো না, আসো না নাই? জি পড়ছিলাম, আগের চ্যাপ্টারে পড়ছিলাম। হ্যাঁ, পড়েছি আমি এটা, তাই না, যে একটা রেখা বরাবর যদি অনেকগুলো চার্জ থাকে তাহলে এখানে একটা গাউসিয়ান তল সৃষ্টি হয়, এটা S1, এটা S2 আর এটা S3, তাই না? তাহলে তখন আমরা বলছি এটা এটা কথা হয় 0 হয়, এটা 0 হয়, এটার মান শুধু থাকে। এখন দেখো এখানে বলছে কি, এখানে কি বলছে যে এই চিত্রটা গাউসিয়ান পৃষ্ঠ কল্পনা এটা ভুল করি। হয়ে গেছে না, এটার মধ্যে প্রথম S1 হচ্ছে 90 ডিগ্রি, S2 হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে যে H3 হচ্ছে 0 ডিগ্রি হবে না? এখানে হ্যাঁ, আপনি তো এভাবে বলছিলেন না, S1 হচ্ছে 90, এখানে S2 90 ডিগ্রি, 90। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এটাতে হবে 0 ডিগ্রি। বলছি তো আমি, সমস্যা নেই, দাঁড়াও। তো এখানে কি বলছে দেখো, এই যে এইচ উচ্চতার একটি গাউসিয়ান পৃষ্ঠ কল্পনা করি। গাউসিয়ান পৃষ্ঠে যে অংশটি উপরের প্লেটের অভ্যন্তরে রয়েছে, এই প্লেটের অভ্যন্তরে যে অংশটা রয়েছে সেখানে প্রাবল্যের মান হবে 0, সেখানে প্রাবল্যের মান হবে কেন 0, কেন, কারণ বলছে কি, কারণ বলছে স্থির চার্জ বহনকারী পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র হয় 0। স্থির চার্জ বহনকারী তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, স্থির চার্জ বহনকারী অভ্যন্তরে বলতে
আমাদের প্রাবল্যের সূত্র কি? E is equal to 1/4 pi epsilon naught u by r স্কয়ার। অভ্যন্তরে যখন হবে তখন দূরত্ব কত? মনে করো এটা একটা গোলক, গোলক দিয়ে বুঝলে সহজে বুঝবা। এখানে গোলকটা আছে, এখানে চার্জ আছে, এখানে ব্যাসার্ধের আর এর মান কত? ঠিক এখানে আমার কি আছে, কি পরিমাণ চার্জ আছে, তাহলে এখানে এই কেন্দ্রে, গোলকের কেন্দ্রে আর এর মান কত? আর আমার শূন্য হয়ে গেছে। শূন্য না? হ্যাঁ, এর মধ্যে শূন্য, তখন প্রাবল্য কত আসে? গোলকের কেন্দ্রে প্রাবল্য কত? শূন্য, শূন্য হয়ে যাবে। তাই না? এই পৃষ্ঠের মধ্যে প্রাবল্য থাকে, পৃষ্ঠের মধ্যে প্রাবল্য সর্বোচ্চ, আর এর মান সর্বোচ্চ, এখানে পৃষ্ঠের মানের মধ্যে আর এর মান সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে সিমিলার এর এই গাউসিয়ান যে তলটা বলা হয়েছে, যেটা উপরের পাতের ভিতরে অভ্যন্তরে আছে, সেটা কি? সেটার জন্য আমরা ই এর মান পাবো শূন্য। এটার অভ্যন্তরের জন্য ই এর মান পাবো শূন্য, এটাই বলা হয়েছে এখানে। মা কই গেল? এই যে, কারণ স্থির চার্জ বহনকারী পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য। যেখানে দূরত্বই নাই সেখানে কি হবে? এই যে এই পাতটার মধ্যে, এই পাতের সাথে, এই আধানের সাথে এই পাতেরই অভ্যন্তরেরই দূরত্ব কতটুকু? জিরো। তাহলে এখানে এই আধানের গুলোর জন্য, এই ধনাত্মক আধানগুলোর জন্য এই পাতের এখানে প্রাবল্যের মান শূন্য। আবার দুটি পাতের মধ্যবর্তী পৃষ্ঠ ভিন্ন, ভিন্ন অন্য পৃষ্ঠের জন্য ফ্লাক্সের শূন্য হবে, কারণ সেই ক্ষেত্রে ই এর পৃষ্ঠ লম্ব। আবার এই এই আধানের জন্য এখানে, এই পজিটিভ আধানগুলোর জন্য এই নেগেটিভ এখানে প্রাবল্য কত হবে? এটার মানও জিরো হবে, কেন? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান কত? শূন্য, শূন্য, শূন্য। শূন্য। হ্যাঁ, তার মানে দেখো বিষয়টা চিন্তা করো, এটা পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত। এই পজিটিভ চার্জগুলোর জন্য ঠিক এই পাতের মধ্যেই প্রাবল্যের মান জিরো। ওয়াই? কেন জিরো? কারণ এখানে আর এর মান জিরো। আর এর মান শূন্য। আবার এই পজিটিভ চার্জগুলোর জন্য এই নেগেটিভ পাতের মধ্যে প্রাবল্যের মান জিরো। কেন জিরো? কারণ এখানে কারণ কোণের মান 90 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা জানি, জি। ই ডিএস কস থিটা হয়, তাহলে এটা মান জিরো পাবো আমরা, তাই তো? ওকে, আসো। আচ্ছা, তাহলে এবার এখানে আসো। এটাকে নেক্সট পেজে কিভাবে নিব?
এই যে দেখো এবার আমাদের এটা ছিল পাত ধারকটা, এই যে আমার একটা পাতের জন্য, এটা একটা পাতের জন্য পজিটিভ চার্জ এই পাতটার ভিতরে, ঠিক আছে? এই পাতটার জন্য গাউসিয়ান তল কিরকম হয়? ঠিক এরকম হয়। ওকে, এটা তো জিরো, এখানে জিরো পাই, এখানে জিরো পাই। এই পাতের জন্য এ নিজের মধ্যে জিরো এবং অপর পাতের মধ্যেও জিরো পাইলাম, এটার মানও জিরো, এটার মানও জিরো। এখন আমরা কি জানি? ক্লোজ ইন্ডিকেশন অফ ই ডিএস, এই যে এটা কত ছিল? ডিএস 3 ছিল না আমাদের, মনে আছে? S1, এটা S2, এটা S3 ছিল না? এই চিত্রটা মনে আছে না? কি বলছেন, কি মনে আছে? এই যে এটা এটা আমরা করছিলাম না, একটা পাত্রের মধ্যে যদি আধান থাকে তাহলে এই তিনটা গাউসিয়ান তল সৃষ্টি হয়। এই S1 এর জন্য ই এর মান হয় 0, S2 এর জন্য 0 আর S3 থাকে আমাদের, তাই না? এখন এইখানে আমরা কি পাইছি? এই ধনাত্মক পাদের জন্য তার নিজের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, অপর পাদের মধ্যে প্রাবল্য শূন্য। তাহলে আমরা ফাইনাল প্রাবল্য থাকলে কতটুকু? আমি যদি গসিয়ান কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমি ই ডট ডি S3 এটি তো পাচ্ছি। ওকে, তাহলে এপসাইলন নট কথা কাটি কাটি আসছে। কথা বলতেছি না তো। আচ্ছা, আমি যে আমার কাছে শোনা যায়। তোমার কাছে কথা শোনা যায়? আচ্ছা, ই প্রাবল্য আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, প্রাবল্যকে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, এর আগে আমরা যখন এটা পড়ছিলাম তখন আমাদের এই পাতটার ক্ষেত্রফল ছিল এরকম, এই কত জানি ছিল 2 পাই আর আর প্লাস এইচ, এরকম জানি কি একটা ক্ষেত্রফল ছিল, তাই না? কিন্তু এখন আমরা এই পাতটার ক্ষেত্রফল কত ধরে নিয়েছিলাম, এই পাতের ক্ষেত্রফল কত ধরে নিছি দেখাই। এই যে এই পাতটার ক্ষেত্রফল কত ধরে নিয়েছিলাম, এই ক্ষেত্রফল বিশিষ্ট, তাই না? হ্যাঁ, জি। এই ক্ষেত্রফল বিশিষ্ট ডি দূরত্ব মধ্যবর্তী তাদের, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এই যে S3 এটাকে ইন্ডিকেট করলে আমরা কি পাবো? এই ক্ষেত্রফল পাবো। কি ক্ষেত্রফল পাবো? এই ক্ষেত্রফল। যা কিউ আছে এখানে না, কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু লেখা যায় কি সিভি, তাই না? দাঁড়া, শুরু করছে এটা। ই এর মান বের করছে এখান থেকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ই এর মান, প্রাবল্যের মান। ওকে, ধারকের মধ্যে আমাদের যে পাত ধারকটা নিছি, এই যে পাত ধারক যেটা নিছি, এই যে পাত ধারকটা নিছি, এই পাত ধারকের প্রাবল্যের মান বের করছি। এখন আমাদের কি বের করতে হবে? ধারকত্ব বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ধারকত্ব সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে
প্রাবল্যকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা তো এটা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি, তাই না? তাই তো, ভি ইজ ইকুয়াল টু ইডি। দ্যাট মিনস আমি যদি ভি বের করতে চাই তাহলে আমি প্রাবল্য এবং ডি বা দূরত্বকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। মাইনাস আছে এখানে একটা, সুতরাং বিভব ইডিএল, ওকে, ইডিএল, ইডিএল কে এবার আমি কি করব, ইন্টিগ্রেশন করব। একটা দিন শান্তিতে ক্লাস নিতে পারি না।